This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের এক প্রতিবেশী ছোট্ট একটা দেশ, নাম হচ্ছে নেপাল। সেই নেপালে যে অনেক দিন থেকে একটা কনফ্লিক্ট চলছে এবং এই কনফ্লিক্টটা আর কি একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে আর কি, যার ফলে সেখানে সরকারের পতন হয়েছে আজকে। যে ওখানকার সরকার বা প্রধানমন্ত্রী যে ওলি আছে নাম সম্ভবত, তাকে তার বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তার স্ত্রীকে সম্ভবত আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, এবং এটা আমরা কখনো কামনা করি না আর কি, তার স্ত্রীকে একদম পুরো জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে বন্ধুরা। এটা খুবই একটা ট্র্যাজেডিক ইনসিডেন্ট। যাই হোক, এটা করা উচিত হয়নি এবং এই ধরনের হিংসাত্মক ঘটনাকে কখনো আমরা ভারতবাসীরা এন্ডোর্স করি না আর করবো না। তো যাই হোক বন্ধুরা, এই ঘটনাটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, বিষয় বৃত্তান্তটা একটু আলোচনা করব। সেটা হচ্ছে কি জানো বন্ধুরা, টোটালি পুরো নেপালে ঝামেলাটা অনেক দিন থেকে লেগে রয়েছে। কারণ এই ওলি সরকার ক্ষমতা আসার পর থেকে ওখানে এটা সম্ভবত মার্ক্সবাদীয় নেপালের যে মার্ক্সবাদী আর কি, সেই সংগঠনের সেই দলের সরকার চলছে। তো এরা আসার পর থেকে এরা কি বলবো আর কি, ওই স্বজন পোষণ করা, তারপর বিভিন্ন রকমের করাপশন, দুর্নীতি, তাদের নেতা মন্ত্রীগুলো আর কি তার সঙ্গে জড়িয়ে পড়া, এবং এই দুর্নীতির জন্য সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে কেউ প্রতিবাদ করলে তাকে পুলিশ কেস দেওয়া, সাধারণত মানুষের উপরে। এর ফলে কি হচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে পারবে না, তারা দুর্নীতি করে যাবে, যেটা আমরা দেখছি আর কি, আমাদের ক্ষেত্রেও আমরা জানি কি হচ্ছে না হচ্ছে। তো সে দুর্নীতি করতে গেলে কেউ প্রতিবাদ করলে তাকে পুলিশ কেস দেওয়া হবে, তার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। এই সমস্ত নানান অত্যাচার কিন্তু নেপালে চলছিল। তো মানুষ একটা ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল বন্ধুরা। সোজা কথা, একটা এই যে এক্সটর্শন বা টর্চার সরকার এমনভাবে করে আসছিল নেপালে মানুষের উপরে, এবং এর ফলে কিন্তু এটা পুরো একদম ক্ষোভের বহিঃপ্রকাশ। এবার এটার পিছনে কিছু বৈদেশিক মদত আছে, সেটাও আমি তুলে ধরবো না যে তা নয়। কারণ কোনো একটা শুধু যে আজকে নেপালে হয়েছে তারপর অন্য জায়গায় হবে, সেটার পিছনে কারা কারা মদত দিচ্ছে সেটাও একটু তুলে ধরবো, জানা দরকার আছে আমাদের ভারতবাসীর। তো কিন্তু ওখানে আজকে যে রিসেন্টলি সিনারিওটা হয়েছে সেটা একটু আমি বলি। আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা এই হিউজ ক্রাউডের একটা ক্ষোভ। দেখো, একটা দেশের মিলিটারি প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, সমস্ত রকমের একটা সরকারের কাছে কিছু জাত থাকে, কিন্তু এত কিছু তো দমানো যায়নি। দেখো বন্ধুরা, যখন মাস প্রোটেস্ট হবে তখন কোনো কিছু দমানো যায় না, এটা অস্বীকার কোনো জায়গা নেই। আজকে দেখো, আমাদের দেশে ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে, সেটাকে আমরা মান্যতা দিই। আমাদের দেশে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম রয়েছে, সেটা আমরা মান্যতা দিই। ধরো আমাদের পশ্চিমবাংলায় 10 কোটির মতো মানুষ আছে, সারা ভারতবর্ষে 142 কোটি 43 কোটি মানুষ আছে। তো আমরা কি করি, এই জুডিশিয়ারিটাকে আমরা মান্যতা দিই, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভটাকে মান্যতা দিই। নাহলে দেখো, যে যে দেশে যেরকম মানুষ অনুযায়ী সেই অনুযায়ী পুলিশ প্রশাসন থাকে, মিলিটারি থাকে, আর্মি থাকে। তো সেই জায়গাটায় যদি একটা দেশে বিশাল জনসংখ্যক সংখ্যা গরিষ্ঠ একটা দেশ, বিশাল মানুষের সমাগম থাকে, তো সেইখানে যদি সেখানে কতটা পুলিশ ফোর্স থাকে, কতটা মিলিটারি থাকে। আমি মনে করলাম নেপালে জনসংখ্যা যদি অ্যাপ্রক্স প্রায় 20-22 কোটি যদি হয়, বা তারও কম হয় সামথিং আর কি, তো সেখানে মনে করলাম পুলিশ আর্মি ফার্মি নিয়ে মনে করলাম 1 কোটি আছে, মনে করো ছোট দেশ হিসাবে। তো সেখানে 1 কোটি মানুষের কাছে কি তোমার 12 কোটি, 1 কোটি সেনাবাহিনী এবং পুলিশ মিলে 12 কোটি বা 13 কোটি বা 15 কোটি যে মানুষও আছে নেপালে, সেটাকে কি দমন পীড়ন করা সম্ভব কখনো? কোনোদিন সম্ভব নয়। তারা যদি আইন না মানে, তাহলে আইনটাকে দমন করা সম্ভব নয়। এবার আমরা কেন আইন মানব? ধরো আমরা সবাই যদি আইন না মানি, তাহলে আমার উপরে অন্য কেউ অত্যাচার করবে, এর উপরে অত্যাচার করবে, তাহলে তো আইন বিভাগই থাকবে না, কেউ তো কোনো বিচারই পাবে না। হ্যাঁ, তাহলে সবাই সবাইকে তো হত্যা করবে, এই সমস্ত কিছু। তাই জন্য আইন ব্যবস্থা রয়েছে। এইবার যারা সরকারে আসে, তাদের উচিত পাবলিক বা জনগণের, তারা সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, যেমন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। তো সেইটাকে কিন্তু যারা সরকারের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, যে রাজ্য চালাচ্ছে বা দেশ চালাচ্ছে, তাদের কিন্তু সেটা পাবলিকের, জনগণের কথা ভাবা উচিত বন্ধুরা। তো কেন সরকার মাত্রই যে অন্যায় অবিচারগুলো করছে সেটা পাবলিক প্রতিবাদ করবে না, প্রতিবাদ করতে পারবে না? এটা কখনো হতে পারে না। ধরো কোনো একটা দলের নেতা মন্ত্রীরা প্রচুর পরিমাণে করাপশন করছে, সমস্ত চাকরি বাকরি হাড্ডা বেড্ডা এই সমস্ত কিছু নিয়ে চুরি ছাঁচড়া সমস্ত কিছু করছে। করার পর তুমি যদি প্রতিবাদ করতে যাও ইন্টারনেটে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো তোমার মনের যে একটা ক্ষোভ বহিঃপ্রকাশ, সেটা আমাদের যেমন ভারতীয় কনস্টিটিউশনে রয়েছে,
আর্টিকেল 19 রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, হ্যাঁ? সেইটাকে যদি আমি প্রকাশ করতে চাই, সে আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে অনেক সময় ক্ষুণ্ণ করা হয়। তাহলে কি হবে? একটা মানুষকে কি হয়, পুলিশ কেস দেওয়া হয় এবং পুলিশ কেস দিয়ে আপনি তাকে কতদিন দমাতে পারবেন? এরকম ধরুন সোশ্যাল মিডিয়ার যুগে আপনি 100টা মানুষকে পুলিশ কেস দেবেন। এইভাবে একটা যদি আমাদের মানে কোটি, কোটি লোককে তো আর পুলিশ কেস দিয়ে দমানো যাবে না। তখন এই যে একটা হিউজ বহিঃপ্রকাশ ক্ষোভ হবে পাবলিকের, সেটাকে কোনো সরকার, কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী দিয়ে দমানো যাবে না। যেটা নেপালের ক্ষেত্রে হয়েছে বন্ধুরা, যেটা বাংলাদেশে হয়েছিল কিছুদিন আগে। তো যাই হোক, এই বাংলাদেশে হয়েছিল, নেপালে হয়েছিল। নেপালের এখন অগ্নিগর্ভ পরিস্থিতি, সরকারের পুরো একদম ডেস্ট্রয় করে দিয়েছে, সরকারের বাসভবন পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, প্রচুর একদম কেওস একটা, খুবই খারাপ একটা পরিস্থিতি। তো এই বই প্রকাশটা কিন্তু একদিন হয়নি। ওখানে যে সরকার রয়েছে, অলির সরকার আর কি, প্রধানমন্ত্রী আর কি, তো তিনি স্বজন পোষণ করতেন, সরকারি চাকরির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণ, তারপর নেতা মন্ত্রীদের ছেলে মেয়ে সমস্ত কিছু সবাই চাকরি পেত, সাধারণত মানুষের থেকে বঞ্চিত হতো। আর সাধারণত মানুষকে কি করতো, এই সোশ্যাল মিডিয়াতে বা যে সমস্ত ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব কোনো জায়গায় প্রতিবাদ করলে তাকে কেস দিয়ে ফাঁসি দেওয়া হতো। তো এরকম করে পুলিশের দমন পীড়ন যখন চলতে লাগলো এবং এই দমন পীড়নের ফলে যখন এরা প্রতিবাদ করলো, প্রতিবাদ করতে করতে যখন এবার ফেসবুকে একটা ক্রাউডে প্রতিবাদ হলো, তখন ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছে, তখন আরও আগুন জ্বলে যায়। এরপর কি করে পুলিশের অর্ডার দেওয়া হয় এবং মিলিটারিকে অর্ডার দিয়ে কি করে প্রায় 30 থেকে 40 জন ছাত্র যুবককে গুলি করে হত্যা করা হয়। এইবার দেখবে কে? তারপরে শুরু হয়ে গেল, ধরো নেপালে যত মানুষ আছে চারদিক থেকে ঘিরে রাস্তায় নেমে পড়েছে। তাহলে এবার কত পুলিশ আসে, কত মিলিটারি আছে যে এদেরকে দমাতে পারবে? কারণ মানুষ এবার বুঝেই নিয়েছে যে আমরা আর আইন মানবই না। নেপালে টোটালি পুরো কনস্টিটিউশন মানবেই না, জুডিশিয়ারি মানবেই না। কারোর বাবার ক্ষমতা নেই সেটাকে আটকানোর, কারণ এটা একটা গণপ্রতিরোধ, গণ আন্দোলন হয়ে গেছে। তাই জন্য সরকারের উচিত ছিল করাপশন যেটা হচ্ছে সেটা যারা প্রতিবাদ করছে সেটাকে ভালো করে চেক করে, বা মানুষ যে কথাটা বলছে তার সত্যতা যাচাই করে, যে তার দলের লোক হোক বা যাই কিছু হোক, সেই বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিলে কিন্তু আজকে নেপালে যে কন্ডিশনটা হচ্ছে সেটা হতো না বন্ধুরা। যেটা আমরা বিভিন্ন সময় অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তোমরা সবাই জানো। এই যে মানুষের কণ্ঠরোধটা, এই কণ্ঠরোধ করার ফলে কিন্তু আজকে নেপালে এই কন্ডিশন হয়েছে। যুব সমাজ খেপে গেছে বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, কারণ যুব সমাজ হচ্ছে প্রতিবাদ প্রতিরোধের প্রতীক। সেই যুব সমাজকে যখন দমন পীড়ন করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া কোনো কিছু লেখা যাবে না, হ্যাঁ, অর্থাৎ অন্যায় করছে তুমি লিখতে পারবে না, বলতে পারবে না, তোমার বাড়িতে পুলিশ চলে আসছে, তারপরে নোটিশ ধরানো হচ্ছে, এই করতে করতে একটা গণরোষের সৃষ্টি হয়ে গেছে, যার ফলে এই পরিস্থিতি। এইবার কোথায় পুলিশ প্রশাসন, কোথায় আর্মি প্রশাসন, সবই বোঝো এবার খেলা। তাই জন্য এখন এই পরিস্থিতি। তবে একটা দুঃখের বিষয়, দুঃখের ঘটনা, যেটা আমরা কখনো এন্ডোর্স করবো না ভারতবাসী হিসাবে, নেপালে যে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, এটা খুবই দুঃখের একটা প্যাথেটিক একটা ঘটনা বন্ধুরা। এইরকম ধরনের উগ্রতাবাদী আবার এই ঘটনা হওয়া উচিতই নয় কখনো, এবং সরকারের সঙ্গে আলোচনায় বসে সমস্ত কিছু সমাধান করা উচিত। আর সরকার, যে কোনো দেশের সরকারকে, যে কোনো রাজ্যের সরকারকে সবসময় এটা বোঝা উচিত যে তার দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে যদি কেউ এবং অন্যায় অবিচার করে থাকে বা তারা অন্যায় করে থাকে, তাহলে সেইটাকে কিন্তু অন্যায়টাকে কখনো এন্ডোর্স করতে নেই। আজকে এই অন্যায় এন্ডোর্স করার ফলে কিন্তু আজকে এই পরিস্থিতি হয়েছে নেপালে। তো যাই হোক, এবার নেপালে তো এটা আভ্যন্তরীণ ব্যাপার গিয়েছে। এইবার আমি যদি একটা কথা বলি, এই নেপালের বাংলাদেশের সরকার পরিবর্তন ক্ষেত্রে একটা চক্রান্ত আছে। কেমন চক্রান্ত বন্ধুরা? দেখো, সারা পৃথিবীকে দমিয়ে রাখতে চাইছে দুটো দেশ, একটা হচ্ছে চায়না, দ্বিতীয় হচ্ছে আমেরিকা, এবং তার সহধর্মীদের হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো। এরা যখন দেখে যে পৃথিবীর কোনো দেশ তাদের বশ্যতা স্বীকার করছে না, তখন ছলে বলে কৌশলে সেই দেশের মধ্যে বিরোধী পার্টিগুলোকে বা কোনো সংস্থাকে এরা টাকা পয়সা দিয়ে ফান্ডিং করে এই ধরনের একটা মাস প্রোটেস্ট তৈরি করে ওখানকার সরকার ফেলে দিয়ে ইউএসএ, চায়না এবং তার সহধর্মী দেশগুলো তারা কি করে, তাদের নিজেদের মতো লোককে সেখানে সরকার বসানোর চেষ্টা করে, যাতে করে তারা নিজেদের হাতের পুতুলের মতো সেই দেশটাকে চালাতে পারে, লুট করতে পারে, শোষণ করতে পারে, যেটা আমাদের 200 বছর আগে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে করেছিল। তো আমাদের ভারতবাসী হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই একত্রিত হয়ে প্রাণ, রক্ত, অর্থাৎ রক্তের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি বন্ধুরা, এই ভারতবাসী হিসাবে। তো এইবার আমি আরেকটা কথা বলি। এবার আমরা যদি দেখো মিডল ইস্টের দিকে চলে যাই, সেখানে দেখো কিছুদিন আগে আমরা দেখেছি ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা কনফ্লিক্ট লাগিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে কি, সেখানে গাজা এবং প্যালেস্তাইনের মধ্যে কনফ্লিক্ট লাগিয়ে রেখেছে। এটাই আমেরিকা করে রেখে দিয়েছে বন্ধুরা। এরা সব জায়গায় এরকম আংটা বাঁধিয়ে রেখে দিয়েছে। যেমন তোমার রাশিয়া ভার্সেস হচ্ছে ইউক্রেনের একটা যুদ্ধ বাঁধিয়ে রেখে দিয়েছে।
এখন আবার শুনছি নাকি ফ্রান্স ভার্সেস মানে রাশিয়ার মধ্যে একটা ঝামেলা হবে। তো এরকম একটা ঝামেলা বাদিয়ে রেখে দিচ্ছে বন্ধুরা। এর ফলে এর ফলে কি হচ্ছে, মানে এরা যেটা আমেরিকা বা চায়না এগুলো ভাবছে সেটা কিন্তু বেশি দিন চলবে না তাদের এটা। কারণ এখন প্রত্যেকটা দেশ স্বাবলম্বী হয়েছে এবং এদের এই কথা কেউ শুনবে না। দেখো বন্ধুরা, প্যালেস্তাইনে যখন বলছে এরা জঙ্গি আছে, এই আছে, হই আছে, তেন আছে, নানান কিছু আছে, হ্যাঁ? আ হুটি, তারপরে আরো কি, কি জঙ্গি যে সমস্ত গ্রুপগুলো আছে সেটা আছে আরকি, হ্যাঁ? সেটা রয়েছে। তো জঙ্গি যদি থাকে তাকে তোমরা জঙ্গিদেরকে ধরো। আমার কথা হচ্ছে সোজা কথা। কিন্তু টেররিস্ট থাকলে তাদেরকে টেররিস্টকে ধরো। কিন্তু তোমরা সাধারণত গাজাতে যে নিরীহ মা শিশুগুলো রয়েছে এবং প্যালেস্তাইনের যে নিরীহ শিশুগুলো রয়েছে যারা খাদ্যের জন্য হাহাকার করছে, ছোট, ছোট বাচ্চা তাদেরকে কেন হত্যা করছো? এটা একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার একটা পদ্ধতি এই ইউএসএ এবং চায়না সবসময় করে থাকে বন্ধুরা। তো যাই হোক, আমরা চাইবো পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং যেটা বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে সেটা যাতে আরেক কোনো দেশে না হয় আমরা সেটা চাইবো। এবং এই দুটো দেশকে দেখে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজ্যের সরকার, প্রত্যেকটা দেশের সরকার অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। এবং তারা যদি আমি কি বলি বন্ধুরা, কিছু নেতামন্ত্রী মনে করে যে শাসক দলের থেকে বা কোনো রাজ্যের, কোনো দেশের, সেখানে তারা ভেবে থাকে যে আমরা একদম সর্বার ক্ষমতা অধিকারী। ওটা ভুল। কারণ ৫ বছরের জন্য মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কোনো একটা দলকে ক্ষমতায় নিয়ে আসে। এবং সেই দল যদি ক্ষমতার অপব্যবহার করে থাকে এবং মানুষের উপরে, মানুষের থেকে, মানুষের হাতে, অর্থাৎ পাওয়া ক্ষমতা ভোটিং সিস্টেমের মধ্য দিয়ে, সেই ক্ষমতাকে যদি এই রাজনৈতিক দলগুলো অপব্যবহার করে থাকে, তাহলে পরিস্থিতি হয়তো সামনে দেখা গেল বাংলাদেশ এবং নেপালে যেই পরিস্থিতি হয়েছে সেটা অন্যান্য দেশে, অন্যান্য রাজ্যেও কোনো জায়গায় হতে পারে। তার কারণটা হচ্ছে কি, এই পরিস্থিতিগুলো কিন্তু সৃষ্টি করার মূলে রয়েছে কিন্তু কিছু রাজনৈতিক দল আর বিদেশি শক্তির প্রভাব তো রয়েছে, সেটা তোমরা জানো। এবং এই বিদেশি শক্তির প্রভাবগুলো যাদের সারা বিশ্বে যেভাবে মানে কি বলবো আর কি, ইয়ে করতে চাইছে আর কি, রাজত্ব করতে চাইছে, সেই দিক থেকে প্রত্যেকটা দেশের ভারত বা মানে ভারত বলো, বাংলাদেশ বলো, নেপাল বলো, ভুটান বলো, পাকিস্তান, তারপর আফগানিস্তান, প্রত্যেকটা দেশ, আরব কান্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা দেশ, সবাইকে সচেতন থাকতে হবে। এইটা একদম সবাইকে হাম্বল রিকোয়েস্ট করব। এবং সবাইকে আইন মেনে চলতে হবে, কারণ আইন হাতে তুলে নেওয়া যাবে না। আইন হাতে তুলে নিলে কিন্তু যদি আইনই না থাকে তাহলে আমরা কেউ কাউকেই মানব না। হুম, প্রশাসন মাত্র কি, আমরা ভোট দিয়ে কোনো সরকারকে ক্ষমতা জিতাই এবং প্রত্যেকটা সরকারকেও কিন্তু ভাবতে হবে জনগণ সম্বন্ধে। আপনাদের মধ্যে যদি কোনো করাপশন বা দুর্নীতি থাকে সেগুলোকে এক্সপোজ করুন, এক্সপোজ করে তাদের বিরুদ্ধে মানে শাস্তি নিন, শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। এবং মানুষের যে কণ্ঠরোধ সেটা কখনো দমিয়ে রাখা উচিত নয় আমি মনে করি। কারণ আপনার যে অন্যায় হচ্ছে, সরকার অন্যায় করছে বা আপনার নেতা মন্ত্রীরা অন্যায় করেছে বা যারা যে করেছে, যেটা অলির ক্ষেত্রে হয়েছে, সেটা মানুষকে প্রকাশ করতে দিন না। করে দিয়ে আপনি আপনার নেতা দলের মানুষের যে যারা যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাইলে তো হয়ে যায় না? অন্যায় যদি করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। তো যাই হোক বন্ধুরা, আমরা চাইবো না যে কোনো দেশে আবার এরকম ধরনের একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক। আমরা চাইবো খুব তাড়াতাড়ি নেপালে এবং আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে, শুধু প্রতিবেশী দেশগুলো নয়, সারা বিশ্বে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটাই আমরা চাইবো। এটাই আমাদের চাওয়া পাওয়া ভারতবর্ষ হিসেবে, আর কিছু নয়। তো বন্ধুরা, সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আইন মেনে চলুন, আইনের বহির্ভূত কোনো কাজ করবেন না, এটা সকলকে হাম্বেল রিকোয়েস্ট করব। কারণ দেশের গণতন্ত্রই হচ্ছে সবার শেষ কথা বলা। ধন্যবাদ।